একবার ভাবুন তো, আপনি একটি পুরনো উপন্যাস পড়ছেন আর পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ দেখলেন বইটিতে ঠিক সেটাই লেখা আছে যা এইমাত্র আপনার সাথে বাস্তবে ঘটল। গা শিউরে ওঠার মতো এই ঘটনাটি ১৯৫২ সালে আলমনগরের সাইলেন্ট ম্যানারে মায়ার জীবনকে এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত করেছিল। কিন্তু প্রশ্ন হল, সুফিয়ান হায়দারের লেখা সেই অসম্পূর্ণ বইটি কি কেবলই কাকতালীয় গল্প, নাকি তা আসলে একটি অভিশপ্ত ভবিষ্যৎবাণী? আর জঙ্গলের অন্ধকারে উৎপেতে থাকা মির্জাফান শন, সে কি মায়ার রক্ষাকর্তা, নাকি এই মারণ খেলায় মায়ারই প্রতিপক্ষ? লেখিকা ডায়না ইমিউজ লাকির এই মাস্টারপিস থ্রিলারটিতে আজ আমরা সেই উত্তরটাই খুঁজব। তাই হেডফোনটা ঠিকঠাক লাগিয়ে নিন, কারণ চৌধুরী নিবাসনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি ঠিক এখন শুরু হতে যাচ্ছে। ১৯৫২ সাল, রাত ঠিক ৩টের কাছাকাছি। শীতের সময়ে রাতের সময়টা যেন দীর্ঘ হয়, রাতের নিস্তব্ধতা যেন কাটতে চায় না। আজ প্রবল শীত, সন্ধে থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে। উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডব লীলা চলছে। বৃষ্টি থেমে গিয়েছিল রাত ১০টার দিকে, তারপর থেকে সবকিছু নিস্তব্ধ। এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে। সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে। ঘুমের মধ্যে বারবার বিছানার এপাশ ওপাশ করতে ঘুম ভেঙে যায় তার। চোখ মেলে তাকালো, চারদিকে আবছা আলো। ঘুম ঘুম চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজল। আন্দাজ করতে পারল পাশে তার দাদি নেই। সে তাৎক্ষণিক আতকে উঠল, শোয়া ছেড়ে উঠে বসল। হঠাৎ করে ঘামতে শুরু করলো। পুনরায় চারদিকে দেখল, কোথাও তার দাদির ছায়াও নেই। এরপর বিছানা ছেড়ে উঠে ঘরের আলো জ্বালানোর চেষ্টা করল, কিন্তু আলো জ্বলছে না। বারবার বাল্ব জ্বালানোর জন্য সুইচ চাপলো, কিন্তু বাল্ব জ্বলল না। চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা। অদ্ভুত ব্যাপার, কারণ সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি। তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো? ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলো ভয় পায়। ভূত নিশ্চয়ই আলো নিভিয়ে দিয়েছে, এখন মোমবাতি জ্বলছে। চাঁদের মৃদু আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করেছে। সেই আলো ধরে সে চারদিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকলো, কিন্তু তার দাদুর কোনো সাড়া শব্দ পেল না। আন্দাজ করলো তার দাদু বাথরুমে। আন্দাজ করেও সে থমকে দাঁড়িয়ে পড়ল। একবার ঢক গিলল, গলা যেন ভয়ে শুকিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ ভেসে আসলো। মায়া একটু স্বস্তি পেল, তার দাদু বাথরুমের ভেতরে আছে বলে। এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল। দাদু, তুমি কি বাথরুমে? না, সাড়া নেই কোনো। হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল। মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজা আগে থেকেই খোলা। মায়া এবার যেন ভয়ে চুপসে গেল। কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মোমবাতির আলোয় চিকচিক করছে। দাদু, তুমি কি বাথরুমে? ওপাশ নিস্তব্ধ। বাথরুমের ভেতর থেকে কারো জবাব না এসে পুনরায় জলের শব্দ এলো। মায়া হকচকিয়ে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরোপুরি খুলল। বালতি ভরে জল গড়িয়ে পড়ছে। ভেতরে কেউ নেই। এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল। মুখ চেপে ধরে ভয়ে চুপসে পেছনে সরতে থাকে। ঠিক তখনই পেছনে কারোর সাথে ধাক্কা লাগলো। মায়া আহ শব্দে চেঁচিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখল তার দাদু দাঁড়িয়ে আছে। তুই এত রাইতে না ঘুমাইয়া হাঁটতেছোস কেন? মায়া চোখ কুঁচকে তাকিয়ে রইল জয়ন্তন বেগমের দিকে। জয়ন্তন যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে ধূসর রঙের কাপড় ছিল। বয়স হলেও যেন তার রং ঢং এখনো যায়নি, কিন্তু এখন সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে। তুমি সাদা রঙের কাপড়ে কেন? জয়ন্তন বেগম সশব্দে হেসে উঠল। তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল। চল আমার লগে। কোথায়? প্রাসাদে। কোন প্রাসাদে? তুই না সব সময় কইতি দাদু আমারে ওই উত্তরের নীরব প্রাসাদে লইয়া যাও। চল আইজ লইয়া যামু। মায়া নাকচ করল, কিন্তু জয়ন্তন মায়ার কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিতেই মায়া অনুভব করল তার মুখে জলের ছিটে ফোঁটা পড়ছে। ও ম্যাম সাহেব, ঘুম থেকে উঠেন, কত বেলা হইয়া গেছে। মায়া তখন লাফিয়ে উঠে বসলো। খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। মাথার উপর তাকিয়ে দেখলো ফ্যান ঘুরছে। সকালবেলা ঠান্ডা পরিবেশ, কিন্তু সে ঘামছে। সে বুঝতে পারলো স্বপ্ন দেখছিল এতক্ষণ। শীতের মধ্যে ফ্যান চলছে কেন? আমি সেই কখন আপনার লইকা চা আনছি, আয়শা দেখতেছি আপনি ঘামতেছেন। আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে, তাই ফ্যান সাইরা দিছি। আপনি কইলেই আমি ফ্যান বন্ধ কইরা দিতেছি। দিমু তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হব? ফ্যান বন্ধ করছি, আর কিছু করা লাগবো?
তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা। বাড়ির আঙিনার ফোয়ারা থেকে টুপটাপ জল পড়ছে। সকালে সূর্যের আলো পড়ে সেটি ঝিকমিক করছে, যেন রূপোর ফোঁটা। বটগাছের নিচে জমিদার সাহেবের বৃদ্ধ চাকর মামুদ আলী ঝাড়ু দিচ্ছে। পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে। ফুলবাগানে সকালবেলায় শিশিরে ভেজা বেলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে। রান্নাঘর থেকে ভেসে আসে দুধ ফুটানোর আওয়াজ, সঙ্গে এলাচ লবঙ্গের গন্ধ। শালুক বেগম তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছে। সাদা মসলিন কাপড় মাথায় টেনে দেওয়া, হাতে তসবি। ছাদের পাশে দাঁড়িয়ে দেখছে দূরে হুগলি নদীতে ভেসে যাচ্ছে ছোট পালতোলা নৌকা। দাসীরা টিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে, চা, নান, রুটি, খেজুর আর এক ছোট বাটি সেমাই, সাথে গরুর কলিজা ভুনা। আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে। আলিমনগর গ্রামটির প্রায় সব ঘর কাঠের। বর্তমানে সবাই চৌধুরী নিবাসন বললে চিহ্নিত করে বাড়িটি। বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস শনের সাথে আমজাদ চৌধুরী বসে আছেন। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শীত যেন সবাইকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। দুপুরের মাঝামাঝি সময়ে মায়া হঠাৎ যেন বিষণ্ণতায় পড়ল। মায়া পোশাক বদলে নেয়, থ্রি-পিস ছেড়ে শিকারী পোশাক পরে নেয়। এরপর সকলের চোখ এড়িয়ে তার অশ্ব নিয়ে চলে যায় উত্তরপাড়ায়। উত্তরপাড়ায় অবস্থিত একটি নদী। মায়া সেখানে গিয়ে থামে। নদীর অপর প্রান্তে কুয়াশা। মায়া অশ্ব ছেড়ে নেমে দাঁড়ায়। তখন কিছু মাঝিরা মায়াকে দেখল। তারা মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বলে, জমিদারের কন্যা, তোমারে দেই খাই চেনসি, এই ভরা দুপুরবেলা এইখানে বেশিক্ষণ থাইকো না। মায়া তাদের কথা এড়িয়ে গেল। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বাঁশির সুর ভেসে আসে। মায়া থমকে গেল হঠাৎ। বাঁশির সুরে অদ্ভুত সেই বাঁশির সুর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। ততক্ষণে বাঁশির সুরটা থেমে যায়। পুনরায় অশ্বের কাছে আসতে চাইলে তার সামনে একটা সাপ পড়ল। সাপটি তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাপটি ফেনা তুলে দাঁড়িয়ে আছে। তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল। বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করছে। কিছু দূর যেতেই মায়া অজানা কারোর সাথে ধাক্কা খেয়ে পাশে পড়ে যায়। ঘুরে তাকালো পেছনে। অচেনা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে পাগড়ির আঁচল দিয়ে তার মুখ ঢাকা। ময়লার স্তূপে তুমি কি এভাবে পড়ে থাকবে? সাপ, সাপ, তুই নিশ্চয় নাগ। তোর নাগিনকে এতদিন পর পেয়ে তাড়া করছিস। মেয়েরা এমনি হয়, ওরা নতুন কাউকে পেলে প্রাক্তনের লেজে পা দিয়ে অন্য কারো কাছে চলে যায়। তুই নিশ্চয়ই এটা সহ্য করতে পারিসনি, তাই ওকে ধাওয়া করছিস। একটা মেয়ে বিপদে পড়েছে আর আপনি সাহায্য না করে তামাশা করছেন? ছি! সাপটি ফোঁস করে উঠল। যুবকটি মায়ার হাত ধরে টেনে পেছনে সরিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, এই মেয়ে শোনো, মেয়েদের নিয়ে তামাশা করার ইচ্ছে আমার নেই। পুলিশ দেখে দৌড়ালে পুলিশ মনে করে আসামি, আর সাপ থেকে অস্থির হলে কিংবা ছোটাছুটি করলে ও ভাবে তুমি ওর বাচ্চাদের নিতে চাচ্ছ, তাই ও আক্রমণ করতে চায়। আপনি কিছুক্ষণ আগে এখানে বসে বাঁশি বাজিয়েছেন? না, আমি বাঁশির সুর ধরতে পারি না, আর আমার কাছে তো কোনো বাঁশিও নেই। জিনেরা বোধহয় বাঁশি বাজিয়েছে। এখান থেকে চলো তাড়াতাড়ি। ওই পা দিয়ে আমার হাঁটুর ওপরে ভর দিয়ে উঠে বসো। দেরি করছো কেন? তাড়াতাড়ি কর, জায়গাটি সুবিধার না। উঠে বসো। তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে। যুবকটি আগে আগে গেলে মায়া পেছন থেকে ডেকে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করল, আপনার নাম কি? মীর জাফান শন। মীর জাফান শন তখন মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল, তোমার নাম? মায়া। মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করল, আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন? অনেক সময়। কিন্তু কেন? শিকার করতে। শিকার করলেন? করার আগেই তো তুমি চলে আসলে। আপনি বাঁশির সুরের শব্দ শুনেননি? মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল। মায়ার দিকে তাকিয়ে বলল, এই জঙ্গলে আমার জানা মতে কেউ আসে না। যদিও কেউ এসে থাকে তবে তারা সাহসী, আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন। আমি জঙ্গলের ভেতরে অনেকটা সময় ছিলাম, কিন্তু কোনো বাঁশির সুরের শব্দ পাইনি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, ভুল কিছু শুনেছ। মায়া মীরের রেশ টেনে বলল, হয়তো তাই হবে, আমি ভুল শুনেছি। কিন্তু আপনি কোথায় যাবেন? দেখছি কোথায় যাওয়া যায়। আপনি মুখোশ পরে কেন আছেন? শুনেছি আলিমনগর গ্রামটা সুবিধের নয়। কোথায় কখন কার নজরে পড়ে যায় বলা যায় না, বলে চাপা স্বরে হাসল মীর। মায়া কথা বাড়ালো না। তার অশ্বের লাগাম টেনে চৌধুরী নিবাসনের উদ্দেশ্যে চলে যায়। মীর তার পেছন পেছন গেল। মায়া বুঝতে পারল মীর তাকে অনুসরণ করছে। মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে। বাড়ি পৌঁছতে তার অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের আগমন ধরণীতে নেমে আসে। বাড়ির ভেতরে প্রবেশ করে অশ্ব থেকে নেমে দাঁড়ায় মায়া। পেছন ঘুরে দেখল মীরও তার পেছন পেছন বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতর অবধি চলে এসেছে। এই দেখে মায়া আমজাদ চৌধুরীর ভয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতে চাইলে মীর দরজার সামনে এসে দাঁড়ায়। এই মেয়ে, আমাকে ফেলে চলে এলে কেন? তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই, একটা ধন্যবাদও দিলে না। মায়া ভ্রু কুঁচকে বলল, একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়িতে এবং কি ঘরের ভেতর অবধি চলে এসেছেন?
তো একটা ধন্যবাদেরও অনেক মূল্য, আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়েই চলে এসেছো। অপেক্ষা করো, তোমার বাড়ির বড়দের ডেকে জিজ্ঞেস করছি তারা তোমায় সঠিক শিক্ষা কেন দিল না। মায়া কিছুটা রেগে বলল, আপনি দেখছি ভারী বেয়াদব। মীর এবার হাস্যকর কণ্ঠে বলল, তোমারই বা এটা কেমন আদব, আমাকে বেয়াদব বলছো? মায়ার ঠোঁট কেঁপে উঠল। মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আন্টি আঙ্কেল বলে ডাকতে শুরু করে। মায়া ভয়ে আধমরা হয়ে গেল। মায়া মীরের কাছে ঘেঁষে হাত জোড় করে বলল, আপনি আমার বাড়ির লোকদের ডাকবেন না, আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি, এবার আপনি এখান থেকে চলে যান। মায়ার মিনতির আগেই দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম, তার দাদি জয়ন্তন বেগম, তার চাচি শাহানারা এবং তার মেয়ে তৃষ্ণা। মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি এবং অনুচারীগণ হাজির হয়। শালুক তার মাথার কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায়। মীর শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধা দিয়ে বলল, সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মীর, আমাদের লোক তোকে স্টেশনে নিতে অবধি গিয়েছিল কিন্তু তোকে পেল না, কোথায় ছিলিস সারাদিন? মীর জবাব দিল, আমি আজকে সকালে পৌঁছেছি এখানে, কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে। আলিমনগর আসলেই আমি শিকার করেই থাকি, তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম, কিন্তু তুমি জানো ছোট মা, সেখানে আমার সাথে এক নাগিনীর দেখা হয়। জয়ন্তন বেগম মীরের রেশ টেনে বলল, নাগিন তোরে ছোবল দেয় নাই তুমির? মীর জয়ন্তনের রেশ টেনে বলল, না দাদি, আমাকে ছোবল দেয়া কি এত সহজ, বলে হাসে মীর। উপস্থিত হল রাফিদ চৌধুরী। রাফিদ মীরের সাথে আলিঙ্গন করে। এসব দৃশ্য দেখে মায়া হা হয়ে রইল। মীর তাদের পরিচিত, কোনোভাবে বুঝতে পারল না, তাকে বোকা বানিয়েছে। বলতে পারত আমি চৌধুরী বাড়ি এসেছি, তাহলে এত বিভ্রান্ত হতে হতো না। মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল, কিন্তু বহিঃপ্রকাশ করল না। সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষ হবার পর শালুক বলল, এবার তো মুখোশটা খোল, চোখ মুখ কিরকম লাল হয়ে গেছে। মীর তখন পাগড়ির আঁচল দিয়ে ঢাকা মুখটি সবার সামনে প্রদর্শন করে। মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল। তার ফর্সা গলার ঠিক পাশেই একটা তিল, যেটা নজর কাড়ে মায়ার। রাফিদ মায়াকে নিজের কাছে টেনে বলল, মীর, এই হচ্ছে আমাদের ছোট্ট মায়া। মীর মায়ার দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, আমি এই বাড়ির নতুন অতিথি। মায়া নিঃশব্দে গালি দিল, অসভ্য। শালুক বলল, চল বাবা, তোকে খেতে দেই, বলে মীরকে নিয়ে সবাই খাবার ঘরে চলে যায়। মায়া দু কোমরে হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, এই বাড়ির মেয়ে আমি, সারাদিন আমিও না খেয়েছিলাম, আমাকেও ডাকা উচিত ছিল। তার পাশ থেকে শেফালি বলল, হ ম্যাম সাহেব, আমি আপনার লগে একই মত, কিন্তু হ্যাঁ তো থাইল্যান্ডের অতিথি, তাই গুরুত্ব বেশি। মায়া বলল, মানে কেউ? আমি তো ভাবছি আমার কোনো আত্মীয়ের মধ্যে কেউ। তেমনই ম্যাম সাহেব, উনি হইতেছে থমাস শ্যানের পোলা। মীর স্যারের বাবা থাইল্যান্ডের নাগরিক, কিন্তু তার মা ছিলেন বাঙালি, আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বোন। উনি অনেক আগেই মারা যান। তুই এত কিছু কিভাবে জানলি? মায়া আশ্চর্য হল। শেফালি ফিসফিস করে বলল, আপনি তো অনেকদিন বিদেশ আছিলেন, আর আমি তার অনেক আগে থেকে আপনাগো বাড়িতে কাম করি, সব জানি আমি যা জানি তা আপনিও জানেন না, কিন্তু আপনার বাপ আর ওই বিদেশি স্যারের বাপ ভালো বন্ধু, এটাও সত্যি। মায়া কিছু বলল না। শেফালি হেসে বলল, যাই বলেন না কেন, বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর। মায়া মলিন হাসি আনল। শেফালি তার হাসি লক্ষ্য করে বলল, হাইসা লাভ নাই, উনি কিন্তু আপনারে বইনি ডাকছে, বলে খাওয়ার ঘরের দিকে চলে যায় শেফালি। দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে। রাত ঠিক 12টা, ঘড়ির কাঁটা যেন ঠিক 12টায় এসে বিঁধছে। এ যেন থমকে যাওয়া একটি প্রহর। নীরব শুনশান রাত ঘিরে আলোকিত লক্ষ তারারা আকাশে জড়ো হয়েছে। ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিক মাঝেই সীমাবদ্ধ। চাঁদের আলো কখনো প্রকৃতিতে ঝলমলিয়ে উঠছে, কখনো আবার মৃদু মেঘে ঢেকে যাচ্ছে। চাঁদের এক খণ্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া। আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিল। মিনিট 20 হয় সবাই ঘুমের জন্য যে যার ঘরে চলে গিয়েছে। আজ বাড়িতে আমজাদ চৌধুরী উপস্থিত নেই। উনি এবং থমাস মিলে শহরে গিয়েছে, তারা আজ আর ফিরবে না। তৃষ্ণা তাকের বইগুলো গোছাতে গোছাতে মায়াকে বলল, মীর কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। মায়া কোনো প্রতিক্রিয়া করছে না, সে জানালা থেকে তাকিয়ে আছে বাইরে। তৃষ্ণা দেখল মায়ার কোনো হুঁশ নেই। সে মায়ার সামনে গিয়ে জিজ্ঞেস করল, আমি কি বলছি তোর কানে যাচ্ছে না? মায়া বলল, জানিস আজকে আমি উত্তরের জঙ্গলে গিয়েছিলাম। তারপর মায়া পায়চারি করতে করতে বলল, তখন আমি একটা বাঁশির সুর পাই। আমি সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই, আর সেখানে আমি মীরকে দেখতে পাই, কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল,
বাঁশি ছিল না। তবে আমি কি ভুল শুনেছিলাম? তৃষ্ণা বলল, তুই আবার সেই গল্পের কাহিনী বানাচ্ছিস। আমি সত্যি বলছি তৃষ্ণা, তোর সাথে আমি কখনো মিথ্যে বলি না। ধরে নিলাম তুই সত্যি বলছিস, তবে বাঁশিটা কে বাজাচ্ছিল? মায়া চুপসে গেল। সে বসে পড়ে খাটের উপর। তৃষ্ণা হাতের কাজ শেষ করে শুয়ে পড়ল। বলল, তুই কি দাদুর সাথে ঘুমাবি? মায়ার গতকাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে। না, আজ তোর সাথে ঘুমাবো। তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের ওপর বই রেখে পড়ছে। মায়া কিছুক্ষণ পায়চারি করে বলল, তুই থাক, আমি মীরের ঘর থেকে আসছি। আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আমি নিশ্চিত ওই বাঁশিটা বাজিয়েছে। বলে তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে মীরের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। দোতলার একদম পূব পাশে মীরের ঘর। এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির সমস্ত বাল্ব নেভানো থাকলেও কিছু মশাল জ্বলছে স্ফটিক ঝাড়বাতি, যার জন্য চারদিকে মৃদু আলো ছড়িয়ে আছে। মায়া মীরের ঘরের দিকে যেতেই পেছন থেকে মায়া ডাকটি ভেসে আসে। মায়া আঁতকে উঠল, পা স্থির হয়ে গেল। ধীর স্থির ভাবে পেছন ঘুরে দেখল জয়ন্তন বেগম দাঁড়িয়ে আছে। খুব রেগে আছে সে, দেখেই বোঝা যাচ্ছে। মায়া এখন কি জবাব দেবে? মীরের ঘরের দিকে কেন যাচ্ছে, তাও এত রাতে? জয়ন্তন বলল, তুই এত রাইতে এখানে কি কর? মায়া তোতলে জবাব দিল, শুধু তোমারই জন্য। আমি জানি আমি এত রাতে বেরোলেই তোমার সাথে দেখা হবে। জয়ন্তন বলল, হইছে, আমার লগে নাটক করতে হইবে না। আমি তোর ঘরে যাইতে আসিলাম এইটা কয়েন লইগা যে আজ তুই তৃষ্ণার লগে ঘুমা। আমার সাহানারার লগে কাম আছে, একটা বিষয় হিসাব নিকাশ বাকি আছে। মায়া বলল, আচ্ছা তুমি যাও, ঘুমিয়ে পড়ো। জয়ন্তন বলল, বাইরে হাঁটাচলা করিস না, দিনকাল ভালো না, তোর বাপে বাড়িতে নাই, যা ঘরে যা। বলে জয়ন্তন তার ঘরের দিকে চলে যায়। মায়া উকি মেরে দেখল জয়ন্তন চলে গেছেন। এরপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটল। মায়া স্থির হয়ে দাঁড়ায় মীরের ঘরের সামনে। ঘরের দরজা খোলা ছিল। মায়া ভাবছে মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে। সতর্কতার সাথে এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের কিছু বাল্ব নেভানো রাখা, যার ফলে আবছা আলোয় বিচ্ছিন্ন হয়ে আছে ঘরটি, কিন্তু মীর কোথাও নেই। মায়া অবাক হলো। অতিথি ঘরটি বেশ বড়সড়। ঘরের ভেতরে আরেকটি ঘর আছে। সচরাচর এই ঘরটি কেউ ব্যবহার করে না। মায়া সেই ঘরের দিকে গেল। সেই ঘরেরও কিছু বাল্ব নেভানো। চৌধুরী নিবাসনের তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল, অতিথি ঘরের ভেতরের ঘরটি কেউ ব্যবহার করে না। এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য। কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না। তবে সে এখানে কি করছে? মায়া এখনো সচক্ষে দেখেনি মীর এ ঘরে, কিন্তু সে ধরে নিয়েছে মীর এখানেই। সুইচ চেপে বাল্ব জ্বালাতে চাইল, কিন্তু আলো জ্বলল না। কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল মায়া। ঠিক তখনই পেছন থেকে ছুরি ধার দেওয়ার শব্দ ভেসে আসলো। মায়া আশ্চর্য হলো। পেছন ঘুরে দেখল মীর একটা পাথরের সাথে ছুরি ধার দিচ্ছে। পরনে স্যান্ডো গেঞ্জি তার। মায়ার থেকে ঘুরে বসা। মায়া মীরের উদ্দেশ্যে বলল, আমি আগেই জানতাম আপনি সুবিধার না, এখন ছুরি ধার দিচ্ছেন। মীর মায়ার দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পড়ে মায়ার পায়ের কাছে জ্বলে যায়। মীর কিছু বলল না। মায়া পুনরায় বলল, চুপ আছেন যে, কি করছিলেন এখানে? মীর ছুরিটা মেঝে থেকে তুলে বলল, দেখছো না ছুরি ধার দিচ্ছি? তা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কিসের জন্য? ছুরি দিয়ে কি করে জানা নেই তোমার? বলে মীর তার শোয়ার ঘরের দিকে চলে যায়। গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ফেলে। এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেয়। মায়া তার পেছনে দাঁড়িয়ে। সে বলল, আপনি শহর থেকে এসেছেন, তবে অশ্ব কোথায় পেলেন? স্টেশনে একজনের থেকে কিনে এনেছি। জঙ্গলে কি করছিলেন? সত্যি বলুন। এক কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না। সেটা তোমার ব্যর্থতা। বলে মীর বিছানায় বসে ছুরিটা হাতে নেয়। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। মায়া বেশ চিন্তিত হয়ে পড়ল। কিছুটা অপ্রতিভ হয়ে বলল, বলুন না, ওটা নিয়ে কি করবেন? মীর হঠাৎ বসা থেকে উঠে মায়ার গলায় ছুরিটা ধরে। বলল, তোমার জন্যই এটা ধার দিচ্ছিলাম। জঙ্গলে আমাকে দেখে ফেলেছিলে না? যদি সেটা সবাইকে বলে দাও তাহলে আমার সমস্যা হবে, তাই তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করি। মীরের এরকম আচরণে মায়া বিষণ্ণ হয়ে পড়ল। চোখে জল টলমল করতে শুরু করল। মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মসৃণভাবে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ভয় পেয়েছো? আরে বোকা মেয়ে, ছুরিটা ভালো করে দেখো, এটা ফল কাটার ছুরি, ধার ছিল না, তাই ধার দিলাম। ছোট মা তখন আমাকে ফল দিয়ে গিয়েছে, কিন্তু ছুরি দিতে হয়তো ভুলে গেছে। মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মীর বলল, জঙ্গলে আমি শিকারের জন্যই গিয়েছিলাম, অন্য কোনো কারণ ছিল না।
আর বাঁশির সুর ওটা হয়তো ভুলেই শুনে থাকবে। মায়া বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আপনার জন্য এখানে এসেছি, এটা অন্য কাউকে বলার দরকার নেই। বলে মায়া চলে যেতেই মীর বলল, পায়ের ব্যথা কমেছে? মায়া থমকে দাঁড়িয়ে বলল, হাঁটতে পারছি। এরপর চলে যায়। মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটলে তার মনে হলো মীরের ঘরে এক্ষুনি কেউ গেল। এরপর দরজা লাগিয়ে দিল। মায়া পুনরায় দাঁড়িয়ে পড়ল, চোখ তুলে তাকায় দেয়াল ঘড়ির দিকে। রাত ঠিক 1টা ছুঁই ছুঁই। সে আবার মীরের ঘরের সামনে গেল, কিন্তু এবার দরজা বন্ধ। চোখ পড়ে পাশের জানালার দিকে। সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে সরু চোখে দৃষ্টি মেলে দেখল রাফিদ মীরের কাছে বসে আছে। রাফিদ বিছানায়, মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হয়ে হয়ে কিছু বলছে। রাফিদ মীরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে, কিন্তু মায়া স্পষ্টভাবে তা শুনতে পাচ্ছে না। মীর কথা থামানোর পর রাফিদ হাতে ছুরিটা নিয়ে কারো গলা কাটার মতো ইশারা করে কিছু বলল। মায়াকে এমন দৃশ্য নাড়ালো। মায়া তাৎক্ষণিক কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায়। মীর এবারও তার সাথে মিথ্যে বলেছে। বিষয়টি মায়ার মোটেই ভালো লাগেনি। তার উপর রাফিদ মীরের সাথে তারা কিছু গোপন কিছু করার চেষ্টা করছে। এসব চিন্তানার জন্য যেন মায়া দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। নির্জন নিহারিকা রাত কেটে ভোরের কৃষ্ণ আলো ফুটে ওঠে। ভোর 6টার দিকে ঘুম থেকে উঠে যায় শালু, তার সাথে শাহানারা। তারা মুখ হাত ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয়। রান্নাঘরে আগে থেকেই উপস্থিত ছিল শেফালি। শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছিল। চুলায় বসানো দুধ। শেফালির সেদিকে খেয়াল নেই। দুধ উতলে পড়তে শুরু করে। তখনই এসে হাজির হয় শালুক। শালুক চুলার আঁচ কমিয়ে দেয়। শেফালি দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলল, দুধের কথা খেয়াল আসিল না, বকবেন না, আমি নাস্তা অহনি বানাই দিতাছি। শালুক বেশ কর্কশ শব্দে চেঁচিয়ে বলল, কাজ করার ইচ্ছে থাকলে করার মতো করিস। আর ওই রহিমা কোথায়? ও কাজে আসছে না কেন? বাড়িতে মেহমান আছে, এটা কোনো 2 পয়সাওয়ালার বাড়ি নয়। প্রতিদিন নামি দামি লোক আসা যাওয়া করে, তাদের আপ্যায়ন করতে হয়। এত কাজ তো তোর একার পক্ষে করা সম্ভব নয়। শেফালি প্রত্যুত্তরে বলল, মালকিন, রহিমা খালার শরীরটা ভালো না, হুনসি ওনার একটা রোগ ধরা পড়ছে, এই লইগ্যা কামি হয় না। শাহানারা বলল, সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি, ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই। যা, তুই গিয়ে খবর দিয়ে আয়, বলবি সে যদি কাজ করতে না পারে তবে তার মেয়েকে পাঠায় যেন, নয় গত মাসের বেতনও পাবে না। শেফালি মাথা আওড়ালো, আচ্ছা। এরপরও রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শাহানারা শালুককে লক্ষ্য করে বলল, আপা, তুমি চিন্তা করো না, আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করছি। এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখল মীর। শেফালিকে কিভাবে কথা শোনালো শালুক। মীরের খারাপ লাগলো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মীর গাড়ি নিয়ে শেফালির পেছন পেছন গেল। কিছু দূর গিয়ে শেফালির দেখা পায় মীর। গাড়ি থামিয়ে দিল। শেফালি মীরকে দেখে বলল, বাবু, আপনি এইখানে? তুই গাড়িতে ওঠ বলছি। শেফালি ইতস্তত বোধ করল। না বাবু, বড় মালকিন জানতে পারলে আমায় আস্ত রাখবে না। আরে উঠতে বলছি, ওঠ। মীরের ধমকের সুরে শেফালি গাড়িতে উঠে বসে। এরপর মীর গাড়ি স্টার্ট করে। মীর বলল, রহিমা খালার বাড়ি কোথায়? সোজা গেলে ডান দিকে রাস্তার পাশে। রহিমা খালার কি হয়েছে? একটা অসুখ, যে অসুখের চিকিৎসা নাই। কি বলছো? হ্যাঁ বাবু, আগে একটু সুস্থ আসিল, কিন্তু অহন বেশিই অসুস্থ। ঠিক কিছুক্ষণের মধ্যে রহিমাদের বাড়িতে পৌঁছে যায় তারা। শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মীর নামলো। শেফালি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করল, আচ্ছা আপনি আমার লগে আইসেন কেন? পরে দেখবি, আগে চল। কাঁচা মাটির ঘর, চারপাশে বাঁশের বেড়া, দেওয়াল মাটি দিয়ে লেপা, অনেক জায়গায় ফেটে গেছে। ছাউনিতে খড় থাকলে বর্ষায় ফোঁটা ফোঁটা জল পড়ে ঘরে ঢোকে। মেঝে খালি মাটি, মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয়, তাই ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে ভাব লেগেই থাকে। রহিমার ঘরের ভেতরে খুব বেশি আসবাবপত্র নেই। বারান্দায় একটা মাচা, ঘরের ভেতরে কাঠের চৌকি, ঘরের এক কোণে মাটির হাঁড়ি পাতিল সাজানো, একটা লণ্ঠন ঝুলছে। দিনে জানালার ফাঁক দিয়েই আলো আসে। জানালা বলতে বাঁশের কঁচি দিয়ে বানানো ছোট ফাঁকা। ঘরের সামনে উঠোন, মাঠে গরুর খোয়ার, একপাশে কলসির শাড়ি, উঠোনের একপাশে টুলে রাখা আছে কাঁসার থালাবাটি, কোথাও শুকাতে দেওয়া আছে ধান আর শাকপাতা। ঘরের সামনে একটা কুড়ে ঘরের বারান্দা, যেটা বৃষ্টির দিনে ভিজে কাদায় মাখামাখি হয়। সব মিলিয়ে একেবারে সাধারণ, কষ্ট ভরা, অথচ ঘরোয়া উষ্ণতার টান আছে এমন এক সেকেলে নিম্নবিত্ত গ্রামীণ নিম্নবিত্ত বাড়িতে। মীর প্রথমবার এরকম বাড়ি দেখেছে। তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। থাইল্যান্ডে এরকম বাড়িঘর নেই। আলিমনগর আসলেও কখনো চারপাশটা সে ঘুরে দেখেনি। আজ এরকম একটি পরিবেশ দেখে অবাক হলো। শেফালি ঘরের ভেতর ঢুকলো। রহিমা খাটের উপর শুয়ে আছে। শেফালি বলল, খালা, তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না? যদি না যাও তাইলে তোমার মেয়েরে পাঠাও, নয় গত মাসের বেতন কিন্তু মালকিন দিত না। আর যদি কখনো কাজ নাই করো তাও আমারে কইয়া দাও। রহিমা কাশতে কাশতে উঠে বসে। জীর্ণ শীর্ণ শরীর, গায়ের রং কালো, বয়স মাত্র 45, কিন্তু রোগের জন্য কাবু হয়ে গেছে সে। রহিমা ধীর স্থির হয়ে বলল, বেতনের টাকা না দিলে চলমু কেমনে, ঔষধ কিনমু কেমনে? তা কি আমি জানি? অহন কও কি করবা? আমার আবার তাড়াতাড়ি যাইতে হইবে, অনেক কাজ আছে। রহিমা চোখের জল ফেলে বলল, আমার যা অবস্থা আর কামে যাওন যাইব না, মালকিনরে বইলা দিস। শেফালি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয়। মীর এতক্ষণ সব শুনছিল। সে শেফালিকে বলল, শোন, আমি কিছু টাকা দিচ্ছি, খালাকে দে। বলে মীর কিছু টাকা শেফালিকে দেয়। শেফালি টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, জমিদার বাড়ির এক ছোট সাহেব তোমারে দেশে, এটা রাখো। রহিমা টাকাটা নিল। শেফালি ঘর থেকে বেরিয়ে আসতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, শেফালি আপা, টাকাটা নিয়ে যান, গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না।
আর আমি আগামীকাল থেকে কাজে আসব। বলা শেষে ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো। মীর দেখল এবং শুনল। শেফালি বাধ্য হয়ে টাকাটা ফেরত নেয়। মীর শুধু হাতটা দেখল। মীর এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর খানিকটা চুপচাপ। বেশ কিছু দূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করল, রহিমা খালার মেয়ের অনেক দেমাগ। আচ্ছা, ওর বাবা কোথায়? শেফালি বলল, গায়েব হয়ে গেছে। মানে? মীর একটু বিচলিত হলো। বাবু, অনেক আগে হুনসি ওনারে কেউ মাইরা ফালাইছে। একদিন রাতে কিছু লোক আইসা রহিমা খালার স্বামীরে ডাইকা নেয়। লোকগুলা কারা তা খালা জানতেন না। সেই রাতে আর খালু বাড়ি ফেরে নাই। পরদিন সকালে দেখে ওনার লাশ বাড়ির উঠোনে পইড়া আছে। মীর হঠাৎ গাড়ি থামিয়ে দিল। শেফালি অশ্রুসিক্ত নয়নে বলল, খালা কয় শেষ ভাত কয়টাও খালু খাইতে পারে না, কিন্তু ওনাকে কে খুন করলো? সাদামাটা জীবন ছিল, ওনার তো কোনো শত্রুও হয়তো ছিল না। জানি না বাবু। গল্পের ঠিক এই টান টান মোড়েই আজ আমাদের থামতে হচ্ছে, কিন্তু আসল রহস্য উন্মোচন হবে আগামী পর্বে। তবে যাওয়ার আগে একটা খুব জরুরি কথা। আপনারা অনেকেই গল্পটা শুনছেন, কিন্তু অদ্ভুতভাবে সাইলেন্ট লিসনার হয়েই থেকে যাচ্ছেন। দেখুন, পাঠক মহলে এটি একটি ট্রেন্ডিং উপন্যাস হওয়া সত্ত্বেও আমাদের রিচ বা এনগেজমেন্ট আশঙ্কাজনকভাবে কম। ভিউজ আর লাইক কমেন্টের এই বিশাল তফাৎ দেখে সত্যি বলতে ফেসবুকে পরের পর্বগুলো আনার আগ্রহই হারিয়ে ফেলছি। আর এমনটা চলতে থাকলে হয়তো বাধ্য হয়েই মাঝপথে সিরিজটা বন্ধ করে দিতে হবে। তাই আমার অনুরোধ, প্লিজ সাইলেন্ট থাকবেন না। যদি চান মায়ার এই জার্নিটা শেষ পর্যন্ত চলুক, তবে এখনই লাইক দিন এবং কমেন্ট করে আপনাদের উপস্থিতি জানান, কারণ আপনাদের এই রেসপন্সই ঠিক করবে দ্বিতীয় পর্ব আদৌ আসবে কিনা।